last classes we are talking about, I think, hanging and something like strangulation. I don't know. I don't actually remember, but I have taken 2 classes on hanging because to me hanging is the most important autopsy in our life, because in every cases, almost in every cases, the people they don't admit our report. They say that no, it's a wrong report. যদি কোনো দিন তোমার বোন তো তার শ্বশুরবাড়িতে যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তুই বলবা কি ওকে মেরে ফেলছে। কারণটা হলো যে আত্মহত্যা করছে কেন? আত্মহত্যা করছে এই কারণে অনেক দিন ধরে হয়তো তার হাজব্যান্ডের সাথে, তার শ্বশুরবাড়ির সাথে তার সম্পর্ক খারাপ, এটা তুমি জানো। তারপর সে একদিন মনের দুঃখে আত্মহত্যা করে, কিন্তু এই যে মনের দুঃখে আত্মহত্যা করছে এটা তুমি মেনে নিতে পারতেছ না। তুমি বলতে চাচ্ছ না মায়েরা ঝুলাই দিচ্ছে। আসলে মেরে ঝুলাই দেওয়া যায় না, ইটস ভেরি টাফ। মেরে ঝুলাই দিলে আমরা ঠিকই বুঝতে পারবো যে এইটা আগে মারছে, বা এটা মারে একটা জিনিস, একজন মানুষকে ঝুলানো তাতে অনেক কিছু পাওয়া যায়, বুঝতে পারছো? আসলে অধিকাংশ মানুষে মনের দুঃখে হোক, যে কোনো কারণে হোক আত্মহত্যা করে। আবার উল্টা, সেটা হলো তোমার বাড়িতে তোমার সাথে সম্পর্ক খারাপ দেখে তোমার বউ যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তাহলে তোমার শ্বশুরবাড়ির লোকরা আবার বলবে তুমি তাকে মেরে ফেলছো। আসলে তুমি তাকে মেরে ফেলো নাই। খুবই সমস্যা এগুলা। আর এই কেসগুলো অধিকাংশ নারী ও শিশু কেসে চলে যায়, এবং নারী ও শিশুর কেসে তোমরা জানো আমাদের দেশে ইউজুয়ালি পাওয়া যায় না, জামিন পাওয়া যায় না। 3-4 মাস বিনা কারণে হাজতে থাকতে হয়। অনেক লোক আছে যারা কোনো অন্যায় কাজ করে নাই, কিন্তু এই দেখা গেলো তার বাড়িতে তার কাজের মেয়ে আত্মহত্যা করছে। এই কাজের মেয়ে কেন আত্মহত্যা করছে এর জন্য তাকে জেল খাটতে হয়। এই জন্য কিছু কিছু জিনিস বলে দেই, কাজের মেয়ের ব্যাপারে খুব সাবধান থাকতে হয়। কারণ কাজের মেয়ে যদি তোমার বাড়িতে গলায় দড়ি দেয়, তাহলে ধরে নাও যে তোমার গলায় দড়ি দেওয়া হয়ে গেছে এখানে। কারণ লোকজন এটাকে অন্যভাবে নিবে। হয় তুমি মারতা, নাহলে তোমার সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল, তাহলে আর পুলিশ তো ইচ্ছা করে তখন এই কাহিনী বানাবে। আশেপাশের লোক যদি বলে যে হ্যাঁ আমরা তো সবসময় শুনতাম ইনি তো কাজের মানুষকে সবসময় মারতো, বাস দেখবে তুমি ফাঁসি গেছো। কারণ কিছু না হইলেও, আত্মহত্যা না হইলেও আর একটা জিনিস দেওয়া যায়, প্রভোকেটিং সুইসাইড। বলবে যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো, এই জন্য সে মনের দুঃখে আত্মহত্যা করছে, অর্থাৎ তুমি তাকে প্রভোক করছো। আত্মহত্যা বাংলায় বলি আমরা প্ররোচিত করছো। প্রভোক করার জন্য শি হ্যাজ কমিটেড সুইসাইড। সো তোমারও এই প্রভোকেশনের জন্য কিন্তু 2 থেকে 7 বছর জেল হতে পারে। যদি আদালত মনে করে, জাজ মনে করে যে তুমি প্রভোক করছো, তাহলে তোমার 2 থেকে 7 বছর জেল হবে। সো আসলে যারা একবার নারী নির্যাতনের কেসে পড়ে যায়, বা যাদের বাড়ি থেকেও আত্মহত্যা করে, তারা তো বিশেষ করে মেয়ে মানুষ, তারা এবং বিশেষ করে যদি কাজের মানুষ অথবা বউ, এই 2টা জিনিস যদি আত্মহত্যা করে তাহলে তাকে খুব সাফার করতে হয়, এটা মনে রাখবা। সো বি কেয়ারফুল। আর আত্মহত্যা সুইসাইডাল হ্যাঙ্গিংয়ে পোস্টমর্টেম ইজ ভেরি টাফ। এটাও ঠিক যে বইয়ে যে সুন্দর করে লেখা আছে, দ্য লিগেচার মার্কস উইল বি অবলিক, নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ অ্যান্ড দ্য নেক। 100% এই ধরনের পাওয়া যায় না। অবলিক, নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ অ্যান্ড দ্য নেক, এটা রিটেনে, এটা বইয়ে ইটস রিটেন ইন দ্য বুক, বাট অ্যাকচুয়ালি তুমি যখন এটা প্র্যাকটিক্যাল করবা, তোমার এক্সপিরিয়েন্স ছাড়া এটা ইট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট। তারপরে হয় কি অনেক সময় এই সুইসাইডাল হ্যাঙ্গিং, কিন্তু পুলিশ ইনকোয়েস্ট রিপোর্টে লিখছে সার্কুলার কন্টিনিউয়াস, এই কথাটা লিখে দিচ্ছে, বাস। এখন পুলিশ লিখছে একরকম, পুলিশ বলছে না স্যার আমি এটা যা মনে করতেছি তাই বলতেছি, আমার কাছে এটা সার্কুলার মনে হচ্ছে। তখন খুব সমস্যা হয়। তোমার রিপোর্ট একরকম, পুলিশের রিপোর্ট আরেকরকম, আর সবাই তো ওইটার পক্ষে যে পুলিশ যেটা লিখছে, মানে সবাই বলতে চাচ্ছে যে তুমি মেরে ফেলা হয়েছে। মানে জিনিসটা অনেকটা এরকম যে একটা লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে, এটা তো পেপারে বড় খবর হবে না, আছে খবর হলো কালকে শেষ। কিন্তু এই খবরটা যদি এরকম হইতো যে এই বাড়িতে একটা মেয়ে মানুষকে মেরে ফেলছে, তাহলে পেপারওয়ালারা কী করবে? পেপারওয়ালা প্রত্যেক দিন ওইটা সম্বন্ধে লিখবে, পেপারে কাটতে হবে। তো পেপারওয়ালারা, সাংবাদিক কী চাবে যে এটা যদি মেরে ফেলছে এটা হয়। পুলিশ কী চাবে? একটা মেয়ে আত্মহত্যা করছে, পুলিশের কোনো লাভ নাই, কিন্তু ওই মেয়েটাকে মেরে ফেলা হয়েছে, পুলিশের লাভ আছে। পুলিশ তোমার পিছনে দৌড়াবে, ডাবড়াবে তোমারে, তারপর বলবে যে কিছু দেন, নাহলে করলাম, তোমাকে শিখাই দিবে যে আপনি পাড়ায় আমি আপনার বাড়িতে রাত্রেবেলা যাবো, আপনি থাকবেন না, কিন্তু আমাকে এত টাকা দেন। তার মানে কি? তার মানে হলো সবাই এই মার্ডারের পক্ষে।
কিন্তু আমরা প্রায় দেখি এই হ্যাঙ্গিং অলওয়েজ সুইসাইডাল আনলেস আদারওয়াইজ প্রুভড। আচ্ছা, এখন আমি এই কথা বলছি কারণ বইয়ের চেয়ে আমার এই আনুষঙ্গিক কথা বেশি, এই কারণে যে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হলো অনেক বেশি। এই জন্য আমি বইয়ের তো তুমি নিজেই পড়ে ফেলতে পারো, বইয়ে যা লেখা আছে, কিন্তু এই যে কথাগুলা, এই জিনিসগুলা হলো আমার লাস্ট 25 ইয়ার্সের আমার এক্সপিরিয়েন্স। আমি দেখছি, অ্যান্ড ইট ইজ ভেরি টাফ টু ডু এ অটোপসি অফ হ্যাঙ্গিং কেসেস because people thinks that it is a case of homicidal. That means they tell that it's strangulation. Okay, আমি তোমাদেরকে হোয়াট ইজ হ্যাঙ্গিংয়ের সব কিছু বলা হয়ে গেছে, আলাপ করবো না। কোরবানি গরু কবে কিনবেন? কোরবানি গরু কেনা হবে কিনা, যে দেশের যে অবস্থা, কোরবানি গরু মানে সব মানুষের তো সব কোরবানি হয়ে যাচ্ছে এখন দেখতেছি। আর হাট নাকি ঢাকায় 4টা বড় জায়গায় হাট নাকি খুলবে না, গরু কিনবো কোথেকে তখন? অনলাইনে। আচ্ছা ঠিক আছে, এরপর আসতেছে হলো স্ট্র্যাঙ্গুলেশন। স্ট্র্যাঙ্গুলেশনে অলমোস্ট সেম, এই জন্য আমি বেশি কিছু বলবো না। ওখানে লেখা আছে ইজ দ্যাট ফর্ম অফ ভায়োলেন্ট স্পেশাল ডেথ, হ্যাঁ, ওয়ার দের ইজ কনস্ট্রিকশন অন দ্য নেক আদার দেন ওয়েট অফ দ্য বডি অফ দ্য ভিকটিম। মানে মেইন কথা হলো হ্যাঙ্গিংয়ে হলো দের ইজ কনস্ট্রিকশন অন দ্য নেক বাই দ্য ওয়েট অফ দ্য বডি অফ দ্য ভিকটিম, আর স্ট্র্যাঙ্গুলেশন হলো other than weight of the body of the victim. এই লাইনটা শুধু মনে রাখবা, other than weight of the body of the victim means the weight comes from outside, not from the weight of that person. এই লোকটার শরীরের ওজন থেকে আসতেছে না, এটা আসতেছে আর স্থান থেকে। যেমন এইভাবে আমার একটা ছোট্ট দড়ি আছে, এইটা মনে করো একজন এইভাবে হাত দিয়ে তোমার গলায় চেপে ধরে তোমাকে পেঁচায় মারলো, স্ট্র্যাঙ্গুলেশন। আর তুমি যখন এটা হ্যাঙ্গিং করলা, যখন ঝুললা, তখন তোমার শরীরের ওজনটা এখানে চাপ দিল। এইটা হলো বেসিক পার্থক্য বিটুইন হ্যাঙ্গিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন। তবে একটা যে এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইন্টু দ্য লাং ইজ প্রিভেন্টেড, এটা হলো দুইখানেই একই কথা। এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইন্টু দ্য লাং ইজ প্রিভেন্টেড, এখানেও ওখানেও। আচ্ছা, ওই স্ট্র্যাঙ্গুলেশন আবার অনেক রকম হতে পারে। ওখানে বলা আছে স্ট্র্যাঙ্গুলেশন মে বি লাইগেচার স্ট্র্যাঙ্গুলেশন। ভেরি কমন হলো স্ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার, এটা হলো সবচেয়ে কমন। এছাড়া আছে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন আছে। ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন আমরা থ্রটলিংকে অনেক সময় বলি, ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন আমরা বলি, থ্রটলিংকে বলি ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, আর এটা হলো লিগেচার স্ট্র্যাঙ্গুলেশন। আর এই দুইটার বাইরে থাকতে পারে, সেটা হলো বেঞ্চ ধরা থাকতে পারে, বাঁশ দিয়ে যদি কেউ চাপ দিয়ে ধরে, তারপর মাগিং হতে পারে, এই যে হাতের এই কুনুই দিয়ে এইভাবে চেপে ধরা, হ্যাঁ। তারপর গ্যারোটিং হইতে পারে। গ্যারোটিংটা হলো মনে করো এইভাবে, আমি পড়াবো এখনই তোমাদেরকে, এইভাবে দিয়ে কেউ যদি এইভাবে প্যাঁচাইতে থাকে, দেখো এইভাবে প্যাঁচাইতে থাকে, তাহলে একটা পর্যায়ে এখানে চাপ পড়বে না। মনে করো একটা উইক মানুষকে একটু গলা এইভাবে পিছন দিকে ধরে অনেক সময় এইভাবে লাগায় দেয়, লাগাই দিয়ে এইটা করবে, খালি এইভাবে এরকম করতে থাকবে। এইভাবে এরকম করলে আস্তে আস্তে গলার মধ্যে প্যাঁচায় যাবে, গ্যারোটিং। আচ্ছা, আমি একটা কথা মনে আগে বলি নাই, তাহলে ওটা আবার একটু বলে রাখি। সেটা হলো লিঞ্চিং, মনে হয় বলি নেই তোমাদেরকে সম্ভবত। লিঞ্চিং একটা হোমিসাইডাল হ্যাঙ্গিং। লিঞ্চিং একটা হোমিসাইডাল হ্যাঙ্গিং, এটাতে বলা আছে অনেক আগের একটা ঘটনা, যে সাউথ আমেরিকাতে একটা ব্ল্যাক একটা হোয়াইটকে রেপ করছিল। তখন ওই কালো লোকটাকে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট, যে এমন পানিশমেন্ট দেবো সবাই যেন কিন্তু শেখে, দেওয়ার জন্য ওকে করছে কি, গলায় দড়ি দিয়ে ল্যাম্পপোস্টের সাথে ঝুলায় সবার সামনে মারছে। এই যে সবার সামনে একজনকে গলায় দড়ি দিয়ে ঝুলায় মেরে ফেলা, এটাকে বলা হয় লিঞ্চিং। এটা হলো অ্যাকচুয়ালি আরেকজনকে লেসন দেওয়া, যে আরেকজন যদি এরকম কিছু করে তাকেও এই ধরনের পানিশমেন্ট দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে ক্যাফে করোনারি। ক্যাফে করোনারিটা ছিল এরকম যে ইউজুয়ালি ক্যাফেটেরিয়াতে মানুষ যখন একসাথে খায়, গল্প করে। আমাদের দেখো বাবা মারা বলতে হয় খাওয়ার সময় বেশি কথা বললো না, কেন বললে যে খাওয়ার সময় কথা বলে গলায় খাবার আটকে যায়, দম বন্ধ হয়ে মারা যেতে পারে। হ্যাঁ, তোমরাও নিজেরাও অনেক সময় দেখছো, খাওয়ার সময় খাইতেছে, তাড়াতাড়ি খাচ্ছে, গল্প করতেছো, এই করতে করতে হঠাৎ করে একটা গলার মধ্যে খাবার আটকে যায় বা গেছিল। তো এই ক্যাফে করোনারিটা হয় কি, ওই ক্যাফেটেরিয়াতে ওই এরকম খাওয়ার সময়, বিশেষ করে যারা অ্যালকোহলিক, যারা মদ খায়, তাদের হয় কি, আমরা যেমন ভাত খাওয়ার সময় আবার কথা বলি, যখন কথা বলি তখন এদিকে বন্ধ হয়ে থাকে, কথা বলি, আবার যখন কথা শেষ হয় তখন আবার গিলি, কিন্তু অসুবিধা হয় না। কিন্তু মাঝে মাঝে কোঅর্ডিনেশন না হলে, ভুলে গেলে খাবার রাস্তার মধ্যে যদি খাবারটা এই শ্বাসের রাস্তায় যদি খাবারটা চলে যায়, তখন উল্টাপাল্টা ঝামেলা শুরু হয়ে যায়। তো এই
যে মদ খায় ওর সমস্যা হলে কি, মদ খেলে তো আসলে ওর ওর ব্যালেন্স ঠিক থাকে না, কোঅর্ডিনেশন ঠিক থাকে না। ওই লোকটার অনেক সময় খাওয়ার সময় ওর খাবারটা রেসপিরেটরি প্যাসেজে চলে যায়, তখন মনে হয় যে ওর অবস্থা দেখলে মনে হয় যে ওর হার্ট অ্যাটাক হয়েছে। তো এই জন্য নাম হচ্ছে করোনারি, মানে লোকে বলে যে হার্ট অ্যাটাক হয়েছে, আসলে ওর হার্ট অ্যাটাক মানে গলার মধ্যে বোলাস অফ ফুড, খাবারের দলা আটকে গেছে রেসপিরেটরি প্যাসেজের মধ্যে। সিস্টেম হচ্ছে এই সময় কী করতে হবে, পিঠে একটু এরকম 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 করে একটু চাপ দিতে হবে, তাহলে খাবারটা বের হয়ে যেতে পারে। এগুলো ক্যাফে করোনারি। যাক, এই দুটা আগের হ্যাঙ্গিং থেকে। আর এখানে আসতেছি ওই স্ট্র্যাঙ্গুলেশনে, যেটা বললাম যে স্ট্র্যাঙ্গুলেশন এতভাবে হয়। আমি বেশি ডিপে আর যাবো না, আসলে খুব তাড়াতাড়ি শেষ করে দিয়ে দেবো এগুলা। স্ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার হলে এইটাতে সাধারণত কেউ গলা চাপ দিয়ে যদি পেঁচায় যদি মেরে ফেলে, তাহলে এটা স্ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার হবে। এটাতে সাধারণত হয় কি, এই লাইনটি ইম্পর্টেন্ট, সার্কুলার কন্টিনিউয়াস অ্যান্ড লো ডাউন অন দ্য নেক। ওটা যেমন অবলিক নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ অন দ্য নেক, এটা হলো সার্কুলার কন্টিনিউয়াস অ্যান্ড লো ডাউন অন দ্য নেক। এই হলো বেসিক পার্থক্য বিটুইন হ্যাঙ্গিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন। সব জিজ্ঞাসা করে দুইটা লিগেচার মার্কসটা কেমন হবে, স্যার একটা হবে অবলিক নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ অন দ্য নেক, আরটা হলো সার্কুলার কন্টিনিউয়াস অ্যান্ড লো ডাউন অন দ্য নেক। বাস, শেষ হয়ে গেল। একটা মিনিট, বৃষ্টি মেঘ করতেছে না, যাইতে পারবো তো পরে। আচ্ছা আচ্ছা, এরপর আসতেছে হলো এরপর আসতেছে তোমার এই ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। আচ্ছা, এটা কজ অফ ডেথ ওইটার মতোই, সেই যে অ্যাসফিক্সিয়া, ভেনাস কনজেশন, বোথ অ্যাসফিক্সিয়া অ্যান্ড ভেনাস কনজেশন, ভ্যাগাল ইনহিবিশন, ফ্র্যাকচার অফ দ্য সার্ভাইকাল ভার্টেব্রা, ইনজুরি টু স্পাইনাল কর্ড। মনে করো আমাদের বিরাট বড় একটা এই কী বল বডি বিল্ডার, সে যদি একটা উইক পার্সনটা এইভাবে চাপে ধরে, তাই দেখা যায় হাড্ডি পর্যন্ত ভেঙে যেতে পারে। সো এখানে কজ অফ ডেথ ওই অলমোস্ট হ্যাঙ্গিংয়ের সবগুলোর মতো, আর সাইন সিমটমে অলমোস্ট একই, তাহলে দুই একটা পার্থক্য আছে। পার্থক্যটা বললেই স্ট্র্যাঙ্গুলেশনের সাইন সিমটম পড়া হয়ে গেল। মনে করো হ্যাঙ্গিংয়ের আর স্ট্র্যাঙ্গুলেশনের পার্থক্য বললে ফার্স্টে বলবা কি তুমি, হ্যাঙ্গিংয়ের তোমার লিগেচার মার্কস কেমন হবে, অবলিক নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ ইন দ্য নেক, স্ট্র্যাঙ্গুলেশন সার্কুলার কন্টিনিউয়াস অ্যান্ড লো ডাউন অন দ্য নেক। এটা হলো একটা পার্থক্য। হ্যাঙ্গিংয়ে পার্সপেন্টাইজেশন হয়, এখানে সাধারণত পার্সপেন্টাইজেশন হয় না। পার্সপেন্টাইজেশনটা কেমন হবে, হোয়াইট হার্ড গ্লিসেনিং হবে। পার্সপেন্টাইজেশন জিনিসটা অনেকটা হলো, আমি তোমাকে বলি, এই স্বচ্ছ হয়ে যায়। কেমন আমি বলি, মনে করো একটা পেপার তুমি যদি তেল আলা মাথায় এইভাবে ঘষো, তারপরে আলোর মধ্যে দেখবা যে পেপারটা যেমন কেমন একটু স্বচ্ছর মতো হয়ে গেছে। পার্সপেন্টাইজেশন জিনিসটাও তাই, সেটা যখন এখানে প্রেশারটা পড়তেছে গলায় দড়ি দিয়ে, ওই দড়ির নিচে ওখানে ব্লাডটা সরে পড়ে, লোকটা মারা যায়, তারপরে ওইটা ওইভাবে থাকে। ব্লাড তো আর মরা মানুষের ব্লাড আর ব্যাক করতে পারে না, ওইটা হার্ড হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, গ্লিসেনিং হয়ে যাবে, হার্ড হোয়াইট অ্যান্ড গ্লিসেনিং। কিন্তু এইখানে পার্সপেন্টাইজেশন হয় না, এটা একটা পার্থক্য। হাইওয়েট বোন ইউজুয়ালি, বইয়ে বলা আছে হাইওয়েট বোন হ্যাঙ্গিংয়ে ইউজুয়ালি ভাঙে, 40% কেস বলা আছে। কিন্তু আমি অপূর্ব নন্দী বইটা পড়ে দেখছি, সেই স্যার লিখছে যে ওনার ধারণা, ওনার এক্সপিরিয়েন্স বলে যে নৌকায় বসে ক্লাস করতেছে খুব ভালো, আর আমি বাসে পড়ে ভাবতেছি আর একটু দেরি করলে আমি বাসে বসে ক্লাস নিতাম। বাসে মানে আমাদের হাসপাতালে গাড়িতে। ঠিক আছে, তুমি নৌকায় বসে ক্লাস করো, নৌকামার্কে ভোট দিও আর কি। আচ্ছা, এরপরে আসতেছে, ওসব দিতে হবে না, এমনি ভোট পড়ে যাবে নৌকামার্কায়। আচ্ছা, তারপরে আসতেছে হলো কী জিনিস বলতে যাচ্ছিলাম, ওই পার্সপেন্টাইজেশন। তারপরে হাইওয়েট বোন ফ্র্যাকচার হয় ইউজুয়ালি, এখানে 40% বলছে, কিন্তু অপূর্ব নন্দী স্যার লিখছে যে ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি দেখছে যে না, 5 to 10%-এর বেশি হাইওয়েট বোন ভাঙে না। আমারও ধারণা হাইওয়েট বোন যে খুব একটা ভাঙে তা না, তবে ইয়াতে হাইওয়েট বোন ভাঙে না, স্ট্র্যাঙ্গুলেশনে হাইওয়েট বোন ভাঙে না, আর হ্যাঙ্গিংয়ে সাধারণত হাইওয়েট বোন অল্প একটু ভাঙে। হাইওয়েট বোন সম্বন্ধে একটু বলে রাখি, হাইওয়েট বোন হলো কর্ণ, তোমরা এরকম দেখছো বাটারফ্লাইয়ের মধ্যে বোনসটা, প্রজাপতির মধ্যে কর্ণ অফ দ্য হাইওয়েট বোন সাধারণত ভাঙে মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3, এই জাংশনে সাধারণত ভাঙে। এখানে আমি একটু ট্রিকি একটা কোশ্চেন তোমাদেরকে বলি এখান থেকে, সেটা হলো হাইওয়েট বোন ভাঙছে কিনা দেখার সিস্টেমটা কি। হাইওয়েট বোনটা এইভাবে নিবা, নিয়ে এইভাবে চাপ দিবা, চাপ দিয়ে ছেড়ে দিবা। যদি না ভাঙে, ওটা তো হলো একটু ফ্লেক্সিবল, সেটা আবার হয়ে যায়, কী বলেন নাম, সরে পড়বে।
এরকম করে চাপ দিচ্ছ আবার সরে পড়ছে, তাই না? এটা হলো হাইওয়েট বোনের। কিন্তু মনে করো তুমি এইভাবে চাপ দিলে হাইওয়েট বোন কিন্তু এমনি ভেঙে যেতে পারে, কারণ কার্টিলেজিনিয়াস ওটা ভেঙে যায়ও আসলে। এখন তোমাকে পরীক্ষা ধরলো যে আচ্ছা তুমি বলতেছো হাইওয়েট বোন ভাঙা, কেমন করে বুঝলা? স্যার আমি এইভাবে চাপ দিয়ে দেখলাম যে হাইওয়েট বোনটা নেতায় আসছে, তার মানে ওটা হলো ভেঙে আসছে। আর যদি ওরকম না থাকে তাহলে বুঝবা যে হাইওয়েট বোনটা ইনট্যাক্ট আছে। এখন তোমাকে সার্জারি তোমাকে বলে যে এই শোনো তুমি এরকম করে চাপ দিচ্ছ, তো চাপ দিয়ে তো তুমি ভেঙে ফেলছো, তুমি কেন বলতেছো সে গলায় দড়ি দিচ্ছে যখন তখন গলা এটা ভাঙছে? আমি যদি বলি যে না এটা হলো পরীক্ষা করার সময় তুমি চাপ দিয়ে ভাঙছো, তাহলে এই তো একটা এমন একটা কোশ্চেন করলো, তুমি কি বলবো? না স্যার, না স্যার, এটা আসলে আগেই ভাঙা ছিল, আমি ভাঙি নাই। স্যার বলবে যে আমি এটা বিশ্বাস করি না, তুমি প্রমাণ করে দেখাও যে এটা আগে ভাঙা ছিল না, এখন ভাঙছে। এবার আমি বলি যেটা আমি বলতে চাচ্ছি, একটু খেয়াল নিয়ে অ্যান্সারটা তোমরা জানো কি না মনে হয় না। সেটা হলো এইটা যদি হ্যাঙ্গিং করার সময় হাইওয়েট বোনটা যদি ভেঙে যায়, তাহলে সেই ফ্র্যাকচারটাকে তুমি কি বলবা? বাবা এন্টিমর্টেম। আর আমি এখন যদি মর্গে বসে এইভাবে চাপ দিই আর হাইওয়েট বোন ভেঙে যায়, তাহলে এটা পোস্টমর্টেম ভাঙা। আচ্ছা, এখন তুমি শিখছো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এন্টিমর্টেম অ্যান্ড পোস্টমর্টেম ওন্ড। এন্টিমর্টেম ওন্ডে হলো ব্লিডিং এরিয়া থাকবে, হিমোরোজিক এরিয়া থাকবে, ব্লাডটা ক্লটেড ব্লাড থাকবে। পোস্টমর্টেম ওন্ডে ক্লটেড ব্লাড থাকবে না। এন্টিমর্টেম ওন্ডের যে ক্লটেড ব্লাড থাকবে, সেই ক্লটেড ব্লাডটাকে তুমি যদি পানি দিয়ে ওয়াশ করতে চাও, মানে পানি দিয়ে মুছতে চাও, তাহলে এন্টিমর্টেম ক্লট, তার মানে ব্লাডটা মুছে যাবে না, রক্তের দাগ মুছে না, রক্তের দাগ থেকে যায়। পোস্টমর্টেম যদি মানে এরকম করে ভাঙছো, যেটা পোস্টমর্টেম, সেখানে যদি একটু ব্লিডিং হয়ও, তাও কি হবে? ওই পানি দেওয়ার সাথে সাথেই ওয়াশ হয়ে যাবে, মানে ওয়াশ হয়ে যাবে। ক্লটেড ব্লাড এন্টিমর্টেমে থেকে যাবে, পোস্টমর্টেম ব্লাডে থাকবে না। কারণ পোস্টমর্টেম ব্লাডের যে ব্লাড, সেটা তো নর্মালি ক্লট হইতেই চায় না, হ্যাঁ, ক্লটিং ম্যাটেরিয়ালসগুলো থাকে না, সো ক্লট হয় না। একটু তুমি আমরা বলি জেন্টেল ওয়াটার দিবা, মানে একটু হালকা পানি দিবা, ওটা ওয়াশ হয়ে যাবে, এন্টিমর্টেম ওয়াশ হবে না। তাহলে তুমি স্যারকে প্রমাণ করবে যে এই যে স্যার দেখেন স্যার এইটার মধ্যে এখনও রক্ত লেগে আছে, সো এটা অ্যান্টিবডি ওন, তার মানে হ্যাঙ্গিংয়ের সময় হয়েছে। এটা হলো একটা অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার তোমার, একটু বললাম। আচ্ছা, এরপর আসতেছে হলো হ্যাঙ্গিংয়ে সাধারণত লিগেচার মার্কসের কাছে কনটিউশন বা ব্রুইজ, অল্প অ্যাব্রেশন থাকে না, কিন্তু স্ট্র্যাঙ্গুলেশনে ওই লিগেচার মার্কসের পাশে মাইনিউট ব্লিডিং এরিয়া, মানে কনটিউশন বা অ্যাব্রেশন বা কনটিউশন বা ব্রুইজ বা অ্যাব্রেশন থাকবে। এটা একটা পার্থক্য। হ্যাঙ্গিংয়ে সাধারণত থাইরয়েড কার্টিলেজ ভাঙে না, কিন্তু ক্রিকয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ ভাঙবে না, কিন্তু ইয়াতে এটা সিআরপিসি। আচ্ছা, কিন্তু স্ট্র্যাঙ্গুলেশনে এটা থাইরয়েড কার্টিলেজ ভাঙতে পারে বা ক্রিকয়েড কার্টিলেজ ভাঙতে পারে। আচ্ছা, হ্যাঙ্গিংয়ের টাং, প্রোট্রুশন অফ টাং থাকতে পারে অথবা ভিতরে ঢুকে যেতে পারে। স্ট্র্যাঙ্গুলেশনে এখানে যেহেতু প্রেশার পড়ে বেশি, প্রোট্রুশন অফ টাং হয়, টাংটা বের হয়ে আসবে, এটা একটা পার্থক্য। তারপরে হলো হ্যাঙ্গিংয়ে সাইন্স অফ অ্যাসফিক্সিয়া লেস, স্ট্র্যাঙ্গুলেশনে সাইন্স অফ অ্যাসফিক্সিয়া উইল বি মোর, এটা একটা পার্থক্য। হ্যাঙ্গিংয়ে ড্রিবলিং অফ স্যালেভা ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ হবে, কিন্তু স্ট্র্যাঙ্গুলেশনে ড্রিবলিং অফ স্যালেভা ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ হবে না। এটা হ্যাঙ্গিংয়ে তার পায়খানা প্রস্রাব, তারপর ডেফিকেশন মিক্সচুরেশন হবে, অল্প হবে, ওখানে বেশি হবে। হ্যাঙ্গিংয়ে আবার কী বলে ওটা, আচ্ছা হ্যাঙ্গিংয়ে কম হয়, ওটাতে বেশি হবে। হ্যাঙ্গিংয়ে আবার ইজাকুলেশন মানে কি সিমেন্টটা বেড়ে আসবে, কিন্তু ওইখানে আবার সিমেন্টটা বের হবে না। হ্যাঙ্গিংয়ে নাক মুখ দিয়ে অল্প রক্ত বের হবে, কিন্তু স্ট্র্যাঙ্গুলেশন নাক মুখ দিয়ে রক্ত বেশি বের হবে। যাক, তোমরা এটা পড়ে নিও, ডিফারেন্স বিটুইন হ্যাঙ্গিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন গেল। আচ্ছা, এরপর আসতেছে হলো ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, যেটা আমরা বলি থ্রটলিং। এটা একটু ইম্পর্টেন্ট। থ্রটলিং কেস আমি অনেক পাইছি। থ্রটলিংয়ে কী হয় দেখো, এই যে এই হাত দিয়ে যখন কেউ এখানে প্রেশার ক্রিয়েট করে, মানে এই আঙ্গুল দিয়েও চাপ দেয়, এইটা দিয়ে চাপ দেয়। আচ্ছা, থ্রটলিংয়ের বুদ্ধিগুলো শিখে দিচ্ছি। সেটা হলো এই যে তোমার বুড়া আঙ্গুল থাম, এটা রাইট সাইডে চলে যাবে। আমরা তো ইউজুয়ালি সবাই রাইট হ্যান্ডেড পার্সন, এইভাবে যখন ধরি না, এইটা চলে যায়, এইটা হলো মিড লাইন।
মিড লাইন থেকে এইটা রাইট সাইডে চলে যাবে, আর এই দেখো সারে গামা পা, সারে গামা, এই 4টা আঙ্গুল লেফট সাইডে প্রেশার ক্রিয়েট করবে এইরকম। এখন আমি যে রিপোর্ট লিখি কেমন করে লিখি, আমি বলি 1 ব্রুইজ ফাউন্ড, এই যে এটাকে আমি ব্রুইজ বলি, চাপ দেয় তো, 1 ব্রুইজ ফাউন্ড অন দ্য রাইট সাইড অফ দ্য নেক। এটা এখানে কেমন হবে ব্রুইজটা, ক্রিসেন্টিক হবে এরকম, অর্ধচন্দ্র, এটা অর্ধচন্দ্র না, এটা যখন চাপ করবে না অর্ধ, এত অন্ধকার হয়ে আসছে, হেভি বৃষ্টি হবে মনে হয়। হ্যাঁ কি আচ্ছা, যাইতে পারবো তো বিকালে, আবার রিক্সা পাঠিয়ে দিতে বলতে হবে। হ্যাঁ কলেজে যাবো, মেডিকেলে যাবো রিক্সা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা একটা ক্রিসেন্ট বলবো, ক্রিসেন্টিক নেইল মার্কস বলি আমরা। এই যে এই অনেক সময় আঙ্গুলে চাপ পড়ে, আবার এই নখেরও চাপ পড়ে, অনেকে নখের যখন চাপ পড়ে তখন এরকম হয়ে যায়, বুঝতে পারছো? ওটাকে আমরা বলি ক্রিসেন্টিক নেইল মার্কস। তাহলে ব্রুইজও থাকে, আবার অ্যাব্রেশনও থাকে। অ্যাব্রেশনটা কেমন হবে, ক্রিসেন্টিক অ্যাব্রেশন হবে অন দ্য রাইট সাইড অফ দ্য নেক। তারপরে এদিকে লেখে কি, কখনো 2টা, কখনো 3টা, কখনো 4টা, কারণ কেউ যদি বলে না আমি এইভাবে ধরবো 2 আঙ্গুল দিয়ে, তাহলে একটা দাগ পড়বে। এই 2টা আঙ্গুল দেয় তাহলে 2টা, যদি 3টা আঙ্গুল দেয় 4টা আঙ্গুল দেয়, তাহলে তুমি আলাদা করে লিখবে, কারণ এই 4টা কিন্তু এরকম দাগ, 4 দেখো 4টা দাগ পড়বে এখানে, 4টা বর্ণনা আলাদা হবে। তার মধ্যে দেখো এই আঙ্গুলটা একটু বড়, এই আঙ্গুলটা একটু ছোট, সো এই মাপগুলো একটু আলাদা করে দিবা। কারণ তুমি যদি বলো সরি 4টা আঙ্গুলের বাম দিকের দাগ একরকম ছিল, তাই বলবে যে ওর কি 4টা আঙ্গুল সমান ছিল? কোনো মানুষের 4টা এই আঙ্গুল সমান হয় না, এই কিনি আঙ্গুলটা একটু সাধারণত লিটল ফিঙ্গারটা ছোট হয়, ওই জন্য হিসাব করে দিবা আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এইদিকে একটা ব্রুইজ পড়বে, এদিকে 4টা ব্রুইজ পড়বে, ব্রুইজের সাথে এদিকে ক্রিসেন্টিক অ্যাব্রেশন থাকতে পারে, এদিকেও ক্রিসেন্টিক অ্যাব্রেশন থাকতে পারে। ক্রিসেন্টিক অ্যাব্রেশন বলতে আমি বোঝাচ্ছি যে এইরকম, এই যে এই দাগ, বুঝতে পারছো? সেই দাগ, এটার কিন্তু আমার মাপ চিকন হবে, এটা মিলিমিটারে হবে, যে এত সেন্টিমিটার বাই এত মিলিমিটার হবে, কারণ এই তোমার এই যে নেইলের ব্রেথ তো মিলিমিটারেই তুমি মাপ দিবা। আচ্ছা, এরকম আমি লিখি সাধারণত। আর তেমন কোনো ফাইন্ডিংস নেই, অ্যাসফিক্সিয়ার ফাইন্ডিংস আর কজ অফ ডেথ দিয়ে আমি অ্যাসফিক্সিয়া হয়ে মারা যায়। তাহলে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন বা থ্রটলিং খুব একটা কম না। একটা বয়স্ক মানুষ, একটা ইয়াং, সে একটা বাচ্চাকে মেরে ফেলতে চায়, তাহলে থ্রটলিং করতে পারে। হাজব্যান্ড ওয়াইফকে মারতে চায়, স্ট্র্যাঙ্গুলেশনও করতে পারে, আবার অনেক সময় গলা টিপে মেরে ফেলে দিতে পারে। গলা টিপে মারলে ওটা স্ট্র্যাঙ্গুলেশন না বলে আমরা বলে দিই, তুমি বলবা থ্রটলিং করছে। হ্যাঁ এটা গেল। এছাড়া এই থ্রটলিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন বা লিগেচারে বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোর মধ্যে কী কী পড়বে দেখো, সেটার মধ্যে পড়বে হলো মনে করো গ্যারোটিং একটা পড়বে, ব্যান্সডুল একটা পড়বে, মাগিং একটা পড়বে। মাগিংটা কি? মাগিংটা হলো এই যে দেখো, বাই দ্য বেন্ড অফ দ্য হ্যান্ড, তোমার হাতের কনুই দিয়ে, এমনকি একটা খুব স্বাস্থ্যবান অনেক শক্তিওয়ালা পুরুষ একটা দুর্বল মানুষকে, একটা মেয়ে মানুষকে অথবা একটা ছোটো মানুষকে এইভাবেই মেরে ফেলতে পারে। এই হাত গলার মধ্যে এই হলো মনে করো গলাটা, হ্যাঁ গলার মধ্যে এটা ঢুকাই দিয়ে এইভাবে চাপ দিল। এই বড় বড় যারা রেসলার, অনেক শক্তি যাদের, তারা তো আমাকেও যদি এইভাবে ধরে চাপ দেয়, তা আমি তো আসলে দম বন্ধ হয়ে মরে যাবো আমি, তাই না? তো এই মাগিংটা করতে পারে এটা। কেউ যদি আবার বলে যে আচ্ছা, কেউ যদি বলে আমি এখন এনআইট করে খাজাতে ঢাকা যাবো একটু পরে, কী যে হবে বুঝতেছি না। কেউ আবার দেখো এরকম বলে যে কথার কথা, যে ভাবতেছে যে আসে না অনেক মাস্তান টাইপের লোক, সিনেমায় দেখো না যে হিরো বা বদমাইশরা অনেক সময় ডায়লগ দেয়, তোর মতো মানুষকে আমি এইভাবে মারি না, ওইভাবে মারবো না, মানে গুলিও করবো না, করবো না, মানে পারলে এইভাবে চাপ দিয়ে বলে মেরে ফেলে, এরকম লোকে বলে, বোঝাতে চায় যে সে অনেক স্ট্রং আর তুমি অনেক উইক। এখন মনে করে একজন বললো যে আরে তোকে তো আমি হাত দিয়েও মারবো না, মানে হাতের বেন্ড দিয়ে মারবো না, পায়ের ভাঁজের মধ্যে গলা ঢোকাই দিয়ে মেরে দিল, ওটাও কিন্তু মাগিং হবে। মাগিং শুধু হাত দিয়ে না, পায়ের ভাঁজের মধ্যে যদি গলাটা ঢুকায় জোরে চাপ দিয়ে মেরে ফেলে দেয়, সেটাও কেউ আমরা বলবো মাগিং বলবো আর কি। হ্যাঁ, মানে ভাবখানে এরকম যে তোর মতো লোকের গায়ে আমি হাত দিয়ে ধরি না, পা দিয়ে ধরি আর কি, মানে ওই যে টপ গ্রেডের মাস্তান টাইপের কথাবার্তা যদি মনে করতে পারো এটা, তাহলে মাগিং গেল। এরপরে গ্যারোটিংটা একটু ইম্পর্টেন্ট।
স্পেনে অনেক আগে গ্যারোটিং খুব কমন ছিল, ওরা আগে মানুষকে এইভাবে পানিশমেন্ট দিত। গ্যারোটিংয়ে হয় কি জানো, আমাদের দড়িটা তো ছোট, একটা এন্ড এভাবে বাঁধার পর গলাটা এইভাবে দেওয়ার পর করলো কি জানো, ওই এন্ডটা এখানে বেঁধে সে এইটা করবে কি জানো, এই জিনিসটা এইভাবে 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 ঘোরাবে, যত ঘোরাবে তত এটা আস্তে 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 গলার মধ্যে চাপ খাইতে 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 এই দেখো এরকম করে ঘোরার পর এমন চাপ দিবে, অথবা মনে করো একটা আংটার মতো জিনিস এরকম এইভাবে তোমার গলার মধ্যে দিয়ে এইভাবে খালি পেঁচাচ্ছে, আর ওটা আংটাটা আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমার গলার মধ্যে চাপ দিবে। এইটাকে বলা হয় গ্যারোটিং। বইয়ে এইভাবে লেখা আছে যে গ্যারোটিং হলো একটা লুপ বা একটা লিগেচার থ্রো করে ফ্রম টু এ আনঅ্যাওয়ার পার্সন, মানে যে লোকটা অত খেয়াল করে নাই, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওর পিছন দিক দিয়ে এইভাবে মনে করো লুপটা এরকম করে মারলো, মেরে পেঁচানো শুরু করলো। আমরা অবশ্য সিনেমায় দেখছি, সিনেমায় হিরোরা আবার কী করে, এইভাবে উড়ায় মাইরা টান মারে, ঘোরা নিয়ে যাচ্ছে, ও পিছন থেকে ঘোরা যাচ্ছে, ও দড়িটা এইভাবে করে এইভাবে উড়ায় মারে, মেরে ওর ঠিক মাথার মধ্যে দিয়ে পড়ে, মানে প্রডিউসারের নির্দেশের জন্য প্রডিউসার বলে দিচ্ছে গলার মধ্যে দিয়ে ফেলতে হবে, ফেললো, তারপর আবার হ্যাঁচকা টান মারে, ওটা না। গ্যারোটিং হলো এইভাবে দিয়ে কেউ যদি পেঁচাইতে থাকে, পেঁচায় যদি চাপ দিয়ে মেরে ফেলে, ওটাকে আমরা গ্যারোটিং বলি। আরটা একটা বেঞ্চ ডোলা, মানে বাঁশের ডলা। বাঁশের ডলাটা কীভাবে দেয়, মনে করো একজন তুমি ধাক্কা মেরে ফেলে দিলা, মাটি ফেলে দিলা, দিয়ে ওর গলার উপরে দিয়ে চাপ দিয়ে ধরলা, অথবা মনে করো গলার উপর বাঁশটা দিয়ে দুইজন দুই দিক দিয়ে, ওই যে তোমরা ছোটদের স্কুলের যে খেলার জিনিস আছে এরকম দুই দিকে বসে, ওরকম দুই দিকে দুজন দাঁড়াইলা বাঁশের উপরে, তাই তো গলা চাপেও মরে যাবে। অথবা এক পা দিয়ে তুমি একদিকে চাপ দিলে আর এক পা দিয়ে ওর গলার এখানে দিয়ে এক পা এখানে দিয়ে আর এক পা এখানে চাপ দিলা, অথবা হাত দিয়েও এইভাবে চাপ দিলা, এটা বলে BANS, ব্যান্স, DOL, ব্যান্স ডোলা। হ্যাঁ, তাহলে এটা গেল। এখন এই মোটামুটি চলে গেল আমাদের হলো স্ট্র্যাঙ্গুলেশন সম্বন্ধে। আর স্মদারিংও আরও আছে, সাফোকেশন আছে, সাফোকেশনের মধ্যে স্মদারিং আছে, সাফোকেশনের মধ্যে আছে হলো ট্রমাটিক অ্যাসফিক্সিয়া আছে, সাফোকেশনের মধ্যে আছে হলো কী বলুন নাম, বার্কিং আছে, সাফোকেশনের মধ্যে আছে হলো চোকিং আছে, ওখানে ছোটো ছোটো অনেক ট্রমাটিক অ্যাসফিক্সিয়া অনেক কিছু আছে। তো আমি ওগুলোর কেস বেশি পাইনি, আমি যেটা পাইছি সেটা আমি তোমাকে বলি। আমি স্মদারিংটা অনেক পাইছি, এগুলো কিন্তু আসলে স্ট্র্যাঙ্গুলেশন, গ্যারোটিং এগুলো সব স্ট্র্যাঙ্গুলেশন। পার্থক্য হলো যে স্ট্র্যাঙ্গুলেশনকে ওরা একটা লিগেচার স্ট্র্যাঙ্গুলেশন বানাইছে, যেটা নাকি মোস্ট কমন। হ্যাঁ, লিগেচার স্ট্র্যাঙ্গুলেশনে হলো এইভাবে সে চাপ দিছে, আর গ্যারোটিংয়ে কিন্তু চাপ দেয় না, গ্যারোটিংয়ে সে এইভাবে দিয়ে এইভাবে পেঁচায় মারে, আর কি একটা সময় নিয়ে মারে, আর ওই স্ট্র্যাঙ্গুলেশনটা এইভাবে চাপ দিয়ে মেরে দেয়। আচ্ছা, যেটা তোমাকে বলতেছিলাম, আমি তো ভুলে গেলাম, সরি, ওই স্মদারিং, আমি স্মদারিংয়ের কেস কিছু পাইছি, এটা একটু বলি। স্মদারিংয়ে যেটা হয় সেটা হলো বাই ক্লোজার অফ দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল, বাই ইউজুয়ালি বাই হ্যান্ড হতে পারে, ক্লোজার অফ দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল ইউজুয়ালি বাই দ্য হ্যান্ড হতে পারে, অর বাই এনি ক্লোদিংস, কাপড় চোপড় দিয়ে হতে পারে, অর পিলো, বালিশ চাপা দিল মনে করো মুখের মধ্যে। স্মদারিংয়ের সমস্যা হলো কি জানো, এটা একটু কঠিন, পোস্টমর্টেম ভালো বোঝা যায় না। যেমন তোমাকে আমি বলি, আমি যে কয়টা বুঝতে পারছি সেটা হলো, মনে করো এমনভাবে এইভাবে চাপ দিচ্ছে যে এই নখগুলা মুখের চারপাশে বসে গেছিল, কিন্তু বালিশ চাপা যেটা, এটা বোঝা যায় না, কারণ বালিশ তো নরম, বালিশ মুখে চাপ দিলে আসলে খুব একটা জিনিসটা ধরা যায়, খুব কঠিন পোস্টমর্টম এটা। তো যাই হোক, স্মদারিং হতে পারে। স্মদারিংটা কি, বাই ক্লোজার অফ দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল ফ্রম আউটসাইড, বাই হ্যান্ডস হতে পারে, অর বাই এনি ক্লোদিংস, কাপড় দিয়ে মনে রুমাল টুমাল দিয়ে ওইভাবে চাপে ধরলো, অর বাই পিলো, এটা দিয়ে হতে পারে। স্ট্র্যাঙ্গুলেশন আমি তো হোমিসাইডই পাইছি, স্ট্র্যাঙ্গুলেশন মেবি হোমিসাইড, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, রেয়ারলি সুইসাইড না হইলে একেবারেই না, তবে কী বলে না, হোমিসাইড হয়। একটা কী বলে একটা যার শক্তি আছে এরকম একটা পার্সন, মনে করে একটা উইক পার্সনকে এইভাবে, বা ইউজুয়ালি ছোটো বাচ্চাকে এইভাবে চাপ দিয়ে ধরা হয়, এইটা খুব বেশি হয়। কী বলেন না, তো গ্যারোটিং পরে বলছে, হ্যাঁ গ্যারোটিং, আর ছোটো বাচ্চাকে
ইটা বেশি হয়, এই স্মদারিংটা খুব বেশি হয়, হোমিসাইডাল। বড় মানুষের হতে পারে, অনেক সময় মনে করো আর একটা কাজ করতে পারে, সেটা হলো যে ওকে মাটিতে ওর মুখে একটা বালিশ চাপ দিল, অথবা ওকে কোনো বিছানার মধ্যে ফেলে মাথাটা বিছনার সাথে জোর করে চাপ দিয়ে ধরে রাখলো, তাহলে হোমিসাইড হতে পারে। আর অ্যাক্সিডেন্টাল হইতে পারে কারণ আমি তোমাকে বলি, মদ খাইছে মনে করো, হ্যাঁ, মাতাল মদ খায় ঠাস করে পড়ছে কোন দিকে, ওর গায়ে কোনো শক্তি নেই, আবার মনে করো বালুর মধ্যে পড়ছে, অথবা ময়দার মধ্যে পড়ছে, পাউডারের মধ্যে পড়ছে, মুখটা একদম এইভাবে পড়ছে, নাক মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, কিন্তু একটু নড়বে, সে শরীর না, শরীরের সে শক্তি নাই। এটা হইতে পারে একটা অ্যালকোহলিকের হইতে পারে, মৃগী রোগী এপিলেপসি তার হইতে পারে, সে এপিলেপসি রোগী পড়তে ঠাস করে একদম বালুর মধ্যে মুখটা এরকম করে দিয়ে পড়ছে, তাহলেও কিন্তু তার দম বন্ধ হয়ে যেতে পারে, কারণ সে নিঃশ্বাস নিতে পারতেছে না, আটকে গেছে। এটা অ্যাক্সিডেন্টাল অবশ্যই। বাচ্চাকে মা দুধ খাওয়ানোর সময় রাতে ঘুমের মধ্যে এই বাচ্চার মুখের মধ্যে ব্রেস্ট দিয়ে চাপ দিয়ে ধরে আসছে, বাচ্চা তো ওই ছোটো বাচ্চা, 3 দিনের বাচ্চা, 2 দিনে 5 দিনের বাচ্চা, ও তো কোনো শক্তি নেই, ও বুঝতে পারে নাই, এটা মা তো ইচ্ছে করে মারে নাই, এটা হলো অ্যাক্সিডেন্ট হবে, স্ট্র্যাঙ্গুলেশন হইতে পারে। আর সুইসাইড খুব কম, নিজে মুখ বন্ধ করে নাক মুখ বন্ধ করে মরা, এটা খুব কঠিন হইতে পারে একজন। তারপরে মনে করে একজন করলো কি, এইখানেই নিল বালিশটা, সামনে নিল বালিশটা, নিয়ে সে তার চারপাশে এই দইটা দিয়ে এমন জোরে বাঁধলো, মরা গিট দিচ্ছে, খুলতে পারলো না, তাহলে সে সুইসাইড হইলো। খুব কম এগুলা। আরটা হতে পারে মনে করো পলিথিন পেপারটা মুখে এইভাবে ঢুকাই দিয়ে সে বাঁধছে, বানার পরে এমন মরা গিট পড়ছে, খুলতে পারতেছে না, ওদিকে দম, ভিতরে তো অক্সিজেন নাই, সুইসাইড। তারপরে বলবো অনেক রেয়ার, স্মদারিং গেল। আচ্ছা, এরপরে আসতেছে হলো তোমার এখান থেকে যাবে ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। আমি সেদিন মনে করে আলাপ করছিলাম, ট্রমাটিক অ্যাসফিক্সিয়াতে বলা আছে যে এটাতে সাধারণত আমরা নিঃশ্বাস নেওয়ার সময় এই যে বুকটা, আমরা বুকটা ফুলাইলাম, এখন মনে করো তুমি অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার এই হাড্ডিগুলো ভেঙে গেছে, দেখা যায় তুমি বুক ফুলাইতে পারতেছো না, তা তুমি তো নিঃশ্বাস নিতে পারবে না। অথবা মনে করো পড়ে, আগে বলছি পড়ছো, এই গার্মেন্টসে আগুন লাগছে, সব এক দরজাতে দৌড় মারছে, স্টেডিয়ামে মারামারি লাগছে, সব এক দরজাতে দৌড় মারছে, একটার উপর একটা, আর্টের উপর একটা, আর্টের উপরে পড়ছে, সবচেয়ে যে নিচে আছে ও নিঃশ্বাস নিতে পারতেছে না। অথবা চালের গুদামে হঠাৎ করে সব চালের বস্তু উপর থেকে পড়ছে তোমার উপরে, তুমি নিচে শুয়ে আসছো, তুমি মরো নাই, কিন্তু দেখা যাচ্ছে তুমি নিঃশ্বাস নিতে পারতেছো না। এই নিঃশ্বাস দিতে না পারলে তো আস্তে আস্তে তোমার ট্রমা হয়ে যাবে, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। অথবা দুইটা বললাম, ট্রেনের মাঝখানে যায় যদি কেউ দাঁড়ায়, আস্তে আস্তে ট্রেনটা যদি এইভাবে ওকে চাপ দেয়, তো একটা পর্যায়ে সে তার নিঃশ্বাস নিতে পারবে না, হ্যাঁ, তাই ট্রমাটিক অ্যাসফিক্সিয়া চলে গেল। আজকে একদম চলে যাবো, তো শর্ট করে বলতেছি। তারপরে আসতেছে হলো ওখান থেকে বার্কিংটা ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় সারা জিজ্ঞেস করে। বার্কিংয়ে আসলে পামার স্ট্র্যাঙ্গুলেশন আছে, আবার ট্রমাটিক অ্যাসফিক্সিয়া আছে, 2 রকম। আবার স্মদারিংও থাকতে পারে। অনেক আগে উইলিয়াম হেয়ার আর মিস্টার বার্গ, 2টা ইংরেজ লোক, স্কটল্যান্ডে, তারা করতো কি জানো, তারা ওই অ্যানাটমি ডিপার্টমেন্টে লাশ কাটার জন্য লাশ সাপ্লাই করতো। কিভাবে করতো, ওরা মানুষকে মেরে তারপরে ওই লাশ 14 পাউন্ড করে মনে বিক্রি করতো, মাত্র একটা লাশের দাম 14টা পাউন্ড, ওরা 21টা লাশ বিক্রি করছিল এরকম মানুষকে মেরে, তারপরে তারা ধরা খাইছে। ওরা কি করতো, সেটা হলো ওরা করতো কি, ফার্স্টে ওকে দাওয়াত দিত বাসায়, দাওয়াত দেওয়ার পরে ভালো করে ওরা মদ খাওয়াইতো, মদ খেলে তো ওর টাল হয়ে যেত, তখন করতো কি, একজন ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ঠিক উইলিয়াম হেয়ার মনে হয় ওর বুকের উপর বসে পড়তো। এই যে বুকের উপর বসে পড়ছে, ওজন আছে না, ঠিক বুকের উপর উঠে বসলো, এই জন্য ট্রমাটিক অ্যাসফিক্সিয়া বসছে। আর বার্ক করতে পা 2টা ধরে এরকম করে ঘুরাইতে হয়, এমন কি ঘরের মধ্যে ওরা খালি ঘুরাইতেছে, এরকম করে ঘুরাইতেছে, আর ও একটা বুকের মধ্যে বসে আছে, পারলে নাক মুখও বন্ধ করে দিচ্ছে, তাহলে একটা পর্যায়ে সে মারা যাবে। এইটাকে বলা হয় বার্কিং। ওই যে বার্কের নাম থেকে এটা নিয়ে আসছে, বার্কিং। আচ্ছা, আর কি আছে, সেটা হলো চোকিং তো এরকম সলিড ব্যাকটেরিয়া যদি গলার মধ্যে আটকে যায়, আমরা দেখছি অনেক পয়সা অনেক সময় গলার মধ্যে আটকে যায়। কাঁঠালের বিচিও আমরা পোস্টমর্টম করছি, একটা কাঁঠালের বিচি গলার মধ্যে আটকে গেছে এবং মারা গেছে। সেই কেসে আমাদেরকে বলা হয়েছে
যে এই এটা মেরে ফেলছে, এটা কিন্তু আমরা দেখছি আমরা মেরে ফেলার কোনো সাইনই পাইনি। আমি তো না, ওই যে ডাক্তার ভাই করছিল, ডাক্তার বাড়ি ভাই, উনি বলে যে উনি পাইছে কি কাঁঠালি বিচি পাইছিল, তাই যে অ্যাক্সিডেন্টাল, মানে কাঁঠাল খাইতে যে বিচিটা গলার মধ্যে আটকে গেছে, চোকিং হতে পারে, বুঝতে পারছো? ছোটো বাচ্চারা না বুঝে অনেক সময় পয়সা টয়সা গিলে ফেলে, ওটা গলার মধ্যে আটকে যায়। আচ্ছা গেল, চোকিং গেল, বার্কিং গেল, এই তো আর মনে আসতেছে না তেমন কিছু মোটামুটি। এরপর ড্রাউনিং একদম সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ড্রাউনিং আমরা বলি ড্রাউনিং ইজ এ ফর্ম অফ স্পেশাল ডেথ হোয়ার দ্য এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড টু লাংস প্রিভেন্টেড, তাই না? কেন প্রিভেনশন হয়েছে? ডিউ টু সাবমার্শন অফ দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল ইনটু দ্য ওয়াটার অর ইন আদার ফ্লুইড মিডিয়া। নাক এবং মুখ ইয়াতে পানিতে ডুবানোর জন্য এটা হয়ে যায়। নাক এবং মুখ পানিতে ডুবানোর জন্য, অথবা সারা শরীরটা যদি ডুবে যায় তাহলে বাইরে থেকে বাতাসটা আমাদের বডিতে ঢুকতে পারবে না। এটাকে আমরা বলতেছি হলো ড্রাউনিং। ড্রাউনিং মেইনলি হলো ওয়েট ড্রাউনিং। আমরা ড্রাউনিং বলতে একটাই বুঝি যে পানিতে ডুবা, পানিতে ডুবে মানুষ পানি খায় মরে, এইটাকে এছাড়াও ড্রাউনিং হইতে পারে। ড্রাই ড্রাউনিং, শুকনা ড্রাউনিং মানে যে পানিতে ডুবে নেই তা না। শুকনা ড্রাউনিংটা একটু পরে বলতেছি, আমার এই অভিজ্ঞতা ছিল। আর হইতে পারে ইমার্শন সিনড্রোম হইতে পারে, আর হতে পারে হলো সেকেন্ডারি ড্রাউনিং হতে পারে, আর হলো আরটা জানি কী আছে ভুলে গেল। আচ্ছা আসতেছি। ওয়েট ড্রাউনিং তো দুই রকম, সি ওয়াটার ড্রাউনিং, ফ্রেশ ওয়াটার ড্রাউনিং। আমাদের নদীর পানি বা পুকুরে মারা গেলে আমরা বলি ফ্রেশ ওয়াটার ড্রাউনিং, আর যদি সমুদ্রে মারা যায় সেটা সি ওয়াটার ড্রাউনিং বলি। দুইটা মেকানিজম আলাদা। কেন মেকানিজম আলাদা? কারণ সমুদ্রের পানিতে হলো লবণের পরিমাণ বেশি, ওইখানে একরকম ঘটনা ঘটে, আর নদীর পানিতে লবণের পানি কম, ওটাতে অন্যরকম একটা ঘটনা ঘটে। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টস মনে রাখবা। এই জন্য দুইটা মেকানিজম আলাদা, টাইম অফ ডেথও আলাদা, কজ অফ ডেথও আলাদা। ফ্রেশ ওয়াটার ড্রাউনিং ভেন্টিকুলার ফিব্রিলেশন, আর সি ওয়াটার ড্রাউনিং হলো অ্যাসফিক্সিয়া মারা যায় এটা। আচ্ছা তাহলে ওয়েট ড্রাউনিং গেল। আর ড্রাই ড্রাউনিং কোনটা? শুকনা। স্যার ড্রাউনিং আবার শুকনা হয় কেমন করে? শুকনা ড্রাউনিং মানে হলো যে মনে করো ল্যারিঞ্জের স্প্যাজম হয়ে মারা যায়। আমি বলি স্টাডি ট্যুরে ছেলে মেয়েদের নিয়ে গেছি কক্সবাজার, অনেকবার গেছি। ওই যে আমরা হইচই পোলাপানের সাথে হইচই করে গোসল করতেছি, খেয়াল থাকে না। তোমরা জানো স্টাডি ট্যুরে গেছো, সমুদ্রে গেছো, দেখবা ওই ঢেউতে এসে তোমাদের ধাক্কা মারে। নিয়ম হলো ঢেউ যদি আসে তাহলে উল্টা হয়ে যাবা, কারণ ঢেউ জানি তোমার পিঠে ধাক্কা মারে, আর ঢেউ আসলে তোমরা একটা লাভ দিবা, তারপর তোমাকে ভাষায় নিয়ে যায়। আর তুমি যদি ঢেউয়ের সাথে ফাইট করার জন্য দাঁড়ায় থাকতে চাও, ঢেউ কিন্তু এক ধাক্কা মেরে তোমাকে ফেলে দিবে। হঠাৎ এরকম হয়েছে আমাদের, সাডেন থ্রাশ অফ ওয়াটার হয়েছে। এই ড্রাই ড্রাউনিংয়ে যেটা হয়, দেয়ার ইজ এ সাডেন থ্রাশ অফ ওয়াটার। এটার মানেটা কি? হঠাৎ করে এক দুল্লা পানি গলার ভিতরে চাপ প্রয়োগ করা, এরকম করে তোমাকে ধাক্কা মারা। এটা হলো মনে করে সমুদ্রে কোনো কারণে তুমি ওই ঢেউয়ের দিকে তাকাইছিলা, হঠাৎ করে মুখটা তোমার হা হয়ে গেছে, মুখটা একটু খোলা ছিল, একদম ঢেউ তোমাকে এইভাবে এসে যখন ঢাক দিবে, তো কিছু পানি খুব জোরে তোমার মুখের মধ্যে ঢুকে তোমার গলার মধ্যে ল্যারিংসে যে বাড়ি দিবে, তখন দেয়ার উইল বি ল্যারিঞ্জাল স্প্যাজম। আমার নিজের একবার হয়েছে, আমার মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে আসতেছে, মানে এমন জোরে পানির গলায় ধাক্কা দিচ্ছে যে মনে হয় যে আমি ডিসিশন নিচ্ছি যে আর জীবনে কোনো দিন এই সমুদ্রে আসবো না। 4-5 মিনিট কিনারে বসে থেকে যেই ভালো লাগলো তখন আবার পানিতে গোসল করা শুরু করলাম। এই হলো আমাদের মানে মানুষের অবস্থা। মানুষ মরার সময় একরকম চিন্তা করে, মরার চলে গেলে আবার সব ভুলে যায়। তো এই সাডেন থ্রাশ অফ ওয়াটার যদি হয়, যার ল্যারিঞ্জের স্প্যাজম হয়, এবং তখন সেখানে ড্রাই ড্রাউনিং হয়। ড্রাই ড্রাউনিং বলছে এই কারণে, যেহেতু তার লাংসে কোনো পানি গেল না, পেটে পানি গেল না, আমি পোস্টমর্টম করলে কোনো পানি ভিতরে পাবো না, এই জন্য আমরা নাম দিচ্ছি এটা ড্রাই ড্রাউনিং। তাহলে ওয়েট ড্রাউনিং গেল, ড্রাই ড্রাউনিং গেল আর কি। হ্যাঁ, এখন আসতেছে হলো ইমার্শন সিনড্রোম। ইমার্শন সিনড্রোমটাও হলো সেটা, এখানেও কিন্তু ও পানিতে ডুবে মরে না, পানিতে ডুবলো কিন্তু পানিতে ডুবে মরে না, সে ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট হয়ে মরে। তার মানে তার ভ্যাগাল ইনহিবিশন হয়। এটা কেমন? সাধারণত মানুষ যখন পানিতে ডুবে তখন সে পানি খায়, পানি খাইতে খাইতে পেট ভরে যায়, তারপর পানিটা লাংসের মধ্যে যায়, আর নিঃশ্বাস নিতে পারে না। এই কেস বেশি, কিন্তু 15 to 20% কেসে ইমার্শন সিনড্রোম, যেটা বলতে কী হয় দেখো,
সেটা হলো সরি ইমার্জেন্সি এত কেস না, মানে ইমার্জেন্সি সিনড্রোম কী হয় দেখো, সেটা হলো 3 কারণে মানুষ মারা যায় ইমার্জেন্সি সিনড্রোমে, ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট। একটা হইতে পারে যে ডাক ডাইভিং, মনে করো আমরা যারা সাঁতার জানি এখন, হ্যাঁ আমরা কিন্তু প্রথমে সাঁতার যখন জানতাম না তখন আমরা করতাম কি এইভাবে ডাইভ দিতাম, মানে ডাইভ তো দিতে হবে এইভাবে যাতে ব্যথা না, এইভাবে পানির নিচে চলে যায় আবার উঠবা, এইভাবে পানির নিচে চলে যায় উঠবা। তুমি যদি এইভাবে নতুন নতুন যারা সাঁতার শিখে ওরা করে কি এইভাবে লাফ দেয়, এইভাবে লাফ দিলেই ঠাস করে পানিতে এইটা বাড়ি খায়, চাটি খাওয়ার মতো আর কি, চর খেলে যেমন একটা শব্দ হয় না এরকম করে পড়ে, বুকটা পানির পেটটা এরকম করে যখন পড়ে তার এই জায়গাটা প্রেশার পড়ে, এই জায়গাটা প্রেশার পড়লেই ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট হয়ে যায়, অর্থাৎ সে হার্ট বন্ধ হয়ে মারা গেছে, পানিতে ডুবে মরে নাই। আমরা কি জানি, আমরা জানি যে সে পানিতে ডুবছে, কিন্তু আমি যখন পোস্টমর্টম করবো ওর পেটের মধ্যে কোনো পানি খুঁজে পাবো না, তখন তো পানি খায় নাই, ওর তো এইভাবে হওয়ার সাথে সাথেও মরে গেছে, ওর হার্ট একদম বন্ধ হয়ে গেছে। তাহলে একটা হলো হাঁসের মতো করে, হাঁস কিন্তু এইভাবে লাফ দেয়, হাঁস কিন্তু এইভাবে ই হয় না, হাঁস পানিতে ঠাস করে এইভাবে পড়ে। তা ডাক ডাইভিং, হাঁসের মতো করে যদি কেউ এইভাবে করতে যায়, এইভাবে তো পারে না, তখন এইভাবে ডাইভ দেয় আর ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট হয় 1 নম্বর। 2 নম্বর হলো কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি স্ট্রাইকিং দ্য এয়ার অ্যান্ড নোজ। অনেকে আছে মনে করেন কত কথা বাজি লাগছে, কেউ বললো তুই কি এই ঠান্ডার মধ্যে শীতকালে রাত 4টা বাজে তুই পুকুরে 10টা ডুব দিতে পারবি? হ্যাঁ পারবো। ডুব দিলে কি হবে? তো 1 কেজি মিষ্টি খাওয়াবো। ওই দেখা গেলো 1 কেজি মিষ্টি লোভে ওই রাত 4টার সময় ওই ঠান্ডার মধ্যে পানিতে গেছে। ঠান্ডা পানি যদি কানের ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে, তাহলে ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট হতে পারে। আরটা হলো ঠান্ডা পানি যদি হোল বডিতে লাগে তাহলেও যে চান্স যে ওর ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট হয়ে সে মারা যেতে পারে। তাহলে এটা হলো আরেকটা ইয়ে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি ড্রাউনিং। সেকেন্ডারি ড্রাউনিং হচ্ছে সেকেন্ডারি টু আদার কজ। এটা হলো সে পানিতে ডুবছে ঠিকই, কিন্তু মারা গেছে অন্য কারণে। যেমন মনে করো পানিতে একটা ইট ছিল বড়, ও জানতো না, কাঠ ছিল, একজন পানি মনে করে দিচ্ছে লাভ ডাইভ, মাথাটা যে ওই কাঠের সাথে বা ওই ইটের সাথে বাড়ি খাইছে, হেড ইঞ্জুরি হয়ে সে মারা গেছে। সে কিন্তু পানিতে ডুবে মরে নাই, সে মাথা ফাইটা গেছে। তো এটা হলো সেকেন্ডারি টু। অথবা এই পার্সেন্টকে তুমি উঠায় নিয়ে আসছো, উঠায় এনে হাসপাতালে ভর্তি করছো, সে মরে নাই। একটা লোক মরে নাই, হাসপাতালে ভর্তি করছো, কিন্তু হাসপাতালে সে 1 দিন পরে মারা গেছে। ওই দিন সাথে সাথে মরে নাই, 1 দিন পর মারা গেছে। তার পালমোনারি এডিমা ডেভেলপ করছিল, তারপরে সে মারা গেছে। বুঝতে পারছো? এটা হলো সেকেন্ডারি ড্রাউনিং। আর একটা ড্রাউনিং আছে শ্যালো ওয়াটার ড্রাউনিং। শ্যালো ওয়াটার ড্রাউনিংটা হলো অল্প পানিতে মারা যাওয়া। অল্প পানিতে কে মারা যাবে? তুমি তো অল্প পানিতে মারা যাবে না। তাহলে অল্প পানিতে মারা যেতে পারে ছোট বাচ্চা, বৃষ্টি হয়েছে, উঠানে পানি হয়েছে, ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা ওই 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 পানির মধ্যে, কেউ ভাবতেই পারে না যে এইটুকু পানিতে আমাকে মরে নাকি, অল্প পানি ওর মধ্যে ছোট বাচ্চা পড়ে মারা গেছে। এটা হলো শ্যালো ওয়াটার ড্রাউনিং। আর একটা লোক মারা যেতে পারে এটা, সেটা হলো অ্যালকোহলিক, যে মদ খেয়েছে, ও সালা সিনেমা দেখবে যে মদ খেয়ে রাত্রে আস্তে আস্তে ড্রেনের মধ্যে পড়ে গেছে। ড্রেনে অল্প পানি, কিন্তু ওই ড্রেনের মধ্যে মাথা ডুবে আর উঠতেই পারতেছে না, তাহলেও সে মারা যেতে পারে অ্যালকোহলিকরা। আর হলো এপিলেপসি, মৃগী রোগীও পড়ছে ড্রেনের মধ্যে, ওই অল্প পানি হলেও সে মারা যেতে পারে। এগুলো হলো এটা। তাহলে এটা হলো আরেকটা ড্রাউনিং, এটা হলো শ্যালো ওয়াটার ড্রাউনিং। এই আচ্ছা, ড্রাউনিংয়ের সাইন সিমটমগুলোর মধ্যে তো জানো যে কনজাংটিভ বা কনজেস্টেড, পিপল ডাইলেটেড, বডিটা ওয়েট থাকবে ভিজা, আমি তাড়াতাড়ি শেষ করছি, সারা শরীরটা ভিজা থাকবে। তারপরে হলো ফাইন হোয়াইট লেদারি ফ্রোথ পাওয়া যাবে। এটা একটু আমি বলি, ফাইন হোয়াইট লেদারি ফ্রোথ, নাক দিয়ে ফেনা বের হবে। কেমন হবে? ফাইন হবে, হোয়াইট হবে, লেদারি হবে, টিনাসিয়াস, ফাইন হোয়াইট লেদারি টিনাসিয়াস। এবং তুমি এটা খোঁচা মেরে, কোনো একটা পিন দিয়ে খোঁচা মেরে এটা ফাটাইতে পারবা না, বিকজ ইট ইজ এ স্টিকি, এর মধ্যে মিউকাস আছে, এই জন্য এটা এটা আঠালো। আচ্ছা, তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করবে কেন নাক দিয়ে ফেনা তৈরি হলো বড় মানুষটার, বলবা যে স্যার এয়ার, বাতাস, সারফেক্টেন্ট, মিউকাস, তো পানি সব একসাথে ঘষা খিচুড়ির মতো হয়ে ওই ভিতরে ফেনা হয়। আর ভিতরে ফেনাটা তো বাইরেতে পারে না, তো নাক খোলা, মুখ খোলা, তখন নাক দিয়ে আস্তে 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 ভিতরে যখন প্রেশার পড়ে
তাহলে আস্তে 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 বডিটা নাক দিয়ে অল্প অল্প করে বের হতে থাকে। তোমাকে জিজ্ঞাসা করবে আর কোন কোন কেসে হইতে পারে, ফেনা হইতে পারে বা ফ্রোদ হতে পারে। স্যার আরও অনেক কেসে ফেনা বা ফ্রোদ হয়, ওপিয়াম পয়জনিংয়ে হইতে পারে, ইলেকট্রিকিউশনে হইতে পারে, স্নেক বাইটে হইতে পারে, এপিলেপসিতে হইতে পারে, এই স্ট্র্যাঙ্গুলেশনে হইতে পারে, এইসব কেসেও ফেনা হয়। তখন স্যার তোমাকে জিজ্ঞাসা করবে ওই সব কেসের ফেনা আর ফ্রোদ বা ফেনা আর হ্যাঙ্গিংয়ের ফেনার মধ্যে বা ফ্রোদের মধ্যে ডিফারেন্স কী? জি স্যার ডিফারেন্স আছে। ড্রাউনিংয়ে ফ্রোদের মধ্যে ডিফারেন্স কী? ড্রাউনিংয়ে ফ্রোদ অ্যাবান্ডেন্ট মানে অনেক বেশি পরিমাণ তৈরি হয়, যে পানিতে ডুবে ওর বুকের ভিতরে অনেক ফেনা তৈরি হয়। আর যে গলায় দড়ি দিচ্ছে বা স্ট্র্যাঙ্গুলেশন করছে বা এই কারেন্ট খেয়ে মরছে বা মৃগী রোগী বা এই ওপিয়াম পয়জন খেয়ে মারা গেছে, তাদের ফেনার পরিমাণ অনেক কম হয়। এটা হলো একটা পার্থক্য। ঘুম লেগে গেছে ধরো। আর একটা পার্থক্য হইল, এত তাড়াতাড়ি বলতেছি তাও ঘুম লেগে গেছে, কাঁঠাল খেয়েছি আজকে বুঝলা একটু এই ঘুম। আর একটা পার্থক্য হচ্ছে ওই ফ্রোদের ড্রাউনিংয়ে ফ্রোদ অ্যাবান্ডেন্ট মানে অনেক বেশি পরিমাণ তৈরি হয়, আর ওই সময় ফ্রোদ কম তৈরি হয়। তো স্যার বলবে কীভাবে প্রমাণ করবা যে এইটা ফেনা বেশি হয়েছে ওইটা ফেনা কম হয়েছে? উত্তর সেটা হলো যে হলো পানিতে ডুবে মারা গেছে ওই লোকের সবগুলা ওইরকম একটা লাশ পড়ে আছে, আর ওই সব লাশ পড়ে আছে, তুমি সবার ফেনা নাক দিয়ে মুছে দাও, রুমাল দিয়ে মুছে দাও। তারপরে সবগুলোর পা যদি তুমি উঁচা করো তাহলে তো সবার আবার নাক দিয়ে আবার নতুন করে বের হওয়ার কথা। দেখা যাবে কি এই ড্রাউনিং কেসের আবার অনেক বেশি পরিমাণ ফেনা বেরিয়েছে, কিন্তু ওইসব কেসে অল্প একটু ফেনা বেরোচ্ছে। এটাই প্রমাণ করে। অথবা বুকে যদি চাপ দাও ড্রাউনিংয়ে যে পরিমাণ ফেনা বেরোবে ওইসব কেসে ওই পরিমাণ ফেনা বেরোবে না। তার মানে হলো ড্রাউনিংয়ে ফ্রোদের পরিমাণ অনেক বেশি তৈরি হয়। বাস এই হলো পার্থক্য। আচ্ছা, আর হলো ড্রাউনিংয়ের ফ্রোদের মধ্যে একটু থাকতে পারে স্যান্ডস, যেমন এই আমাদের যমুনা নদীতে এখানেই তো নদীতে এখানেই একটু বালিকণা থাকে, কিন্তু ওই সব কিছুতে করে বালিকণা পাবা না, তাই না? এইটা। আর হলো গুজ স্কিন, হাঁসের চামড়া মতো হয়ে থাকে। অনেক সময় পানিতে ভিজে থাকলে দেখো মেয়েরা যখন ওয়াশার ওমেন্স হ্যান্ড বলি আমরা, মেয়েরা যখন অনেকক্ষণ ধরে কাপড় কাছে আঙুলগুলো এরকম 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 হয়ে যায় না, এটা হলো ফাইন, এটা হলো রিঙ্কেলড হয়, এটা হলো ব্লিচড হয়ে যায়, এটা হয় করুগেটেড হয়। এই ওয়াশার ওমেন্স হ্যান্ড হয়। আর গুজ স্কিন হয় কেন? ডিউ টু স্প্যাজম অফ দ্য ইরেক্টর পাইলি মাসেল। হাঁসের চামড়া দেখবা কুচকানো হয়। আর এখানেও একটা লোক পানিতে অনেকক্ষণ থাকলে ওই তার স্কিনটা ওরকম কুচকায় যায়, ওটা ইট লুকস লাইক গুজ স্কিন। এই একটা ইম্পর্টেন্ট সাটা খুব ধরে। আর হলো স্টমাকে ফাইন পাবা, তুমি ওয়াটার পাবা, বেলুনিং অফ দ্য লাংস পাবা, তুমি ডায়াটম পাবা। তখন ডায়াটমে একটা শর্ট নোট জিজ্ঞাসা করবে। এই আমি তো যেহেতু আগে পড়ে দিচ্ছি আমি এইটা সামান্য একটু টাচ করলাম। আর আরেকটা জিনিস বলি, ওটা পরীক্ষা আসে সেক্সুয়াল অ্যাসপেক্টসে, এটা অনেক কিছু আননোন, এটা একটু বলে দিই। এটা কিন্তু হ্যাঙ্গিং কেসে হয়, হ্যাঙ্গিংয়ে হয় না, কিন্তু এটা অনেকগুলো কোশ্চেন আছে। অনেকে এটা পারে না যে এটা আবার কি নাম থেকে বলে দেয় যে বানায় বলে, আসলে তা না। সেক্সুয়াল অ্যাসফিক্সিয়েশনটা হলো এটা হলো পার্শিয়াল অ্যাসফিক্সিয়েশন করা হয়। পার্শিয়াল অ্যাসফিক্সিয়েশন মানে হলো তোমায় অ্যাসফিক্সিয়েশনটা তুমি একদম পুরা দম বন্ধ করে তো মেরে ফেললো, কিন্তু এটা করে কি হালকা পার্শিয়ালি অল্প একটু দম গলায় যদি তুমি কাউকে চাপ দিয়ে হালকা করে চাপ দিয়ে ধরো না, ওর যদি ব্লাড মাথায় যায়, ভেনাস ড্রেনেজ না হয়, তাহলে মাথা ঝিমঝিম করতে থাকবে এবং সে একটা ইরোটিক একটা আনন্দ অনুভব করবে, একটা সেক্সুয়াল প্লেজার পায়। তা এই জন্য অনেকে এটা প্র্যাকটিস করে। আমি এখন তোমাকে ধারাবাহিকভাবে বলি, তাহলে মরে কেন? প্র্যাকটিস করতে মরে কেন মরে পুরো টাইমে আসতেছি। নাম্বার 1, এটা কি করে দেখো, মনে করো বড় একটা দড়ি আছে, সে দড়িটা দিয়ে করতে পারে কি এখানে পার্শিয়াল অ্যাসফিক্সিয়েশন করে, মানে অল্প একটু, দড়িটা বেশি করবে না, গলা তাই তো মরেই যাবে সে। আরও পরে কিন্তু পারলে এই শার্টটা এরকম করে দিল, শার্টের উপর দিয়ে, অথবা পারলে এখান দিয়ে অনেক আরও মাফলার টাফলার কাপড় চোপড় দিল যাতে গলায় ব্যথা না লাগে, তার উপর দিয়ে সে দড়িটা এইভাবে ধরলো, ধরে সে দড়িটা ওই যে ফ্যানের উপর দিয়ে ওইভাবে নিয়ে আসে, আর একটা এন্ড ফ্যানের দড়ি এখানে হাতে রাখলো, মানে এই এন্ডটা সে ওই ফ্যানের উপর দিয়ে ধরে নে, এইটা সে গলায় বাঁধছে আর এইটা সে হাতে ধরছে।
লিভার বলতেছি আমরা এটাকে। তারপর সে করলো কি জানো, এটা বসে আছে চেয়ারে, সে যখন এইভাবে হাত দিয়ে টান দেয় তার গলা এখানে আস্তে আস্তে চাপ পড়ে, চাপ পড়লে যখন দমটা একটু একটু বন্ধ হইতে থাকে তখন সে একটা প্লেজার অনুভব করে, আনন্দ অনুভব করে। আবার যখন দেখে যে দম বন্ধ হয়ে যাচ্ছে তখন সে আবার ঢিল দেয়, তারপর হাতটা এইভাবে খুলে দেয়, তারপর আবার সে এটা ছেড়ে দেয়। আচ্ছা, এইটা হলো বেসিক মেকানিজম, যে গলার মধ্যে প্রেশার ক্রিয়েট করব, প্রেশার ক্রিয়েট করলে মাথায় রক্ত অল্প যাবে, মাথায় রক্ত অল্প গেলে একটা পার্শিয়াল অ্যাসফিক্সিয়েশন হবে, একটা ইরোটিক আনন্দ সে অনুভব করবে। আচ্ছা, তাহলে প্রথমে তোমাকে বলবে যে এই কাজটা কারা করে। অ্যান্সার, স্যার ইয়াং ছেলেপেলেরা করে। ছেলেপেলেরা মানে ছেলেরা, মেয়েরা না, এটা কখনো মেয়েরা করে না, ছেলেরা করে। কী ধরনের ছেলে? স্যার ইয়েস, অটো ইরোটিক হ্যান্ডেল। স্যার ইয়াং ছেলে। আচ্ছা ভালো। কোথায় করে? সাধারণত ক্লোজ রুম, ঘর বন্ধ করে, কারণ আরেকজন দিকে বলে তো বিপদ, ঘর বন্ধ করে করে, অথবা বাথরুমে। আচ্ছা, কী ধরনের ছেলে এরা হয়তো? কিছুটা ম্যাসোকিস্টিক হতে পারে, কিছুটা ট্রান্সভেস্টিজম তাদের মধ্যে আছে, মানে তারা ওই কিছু মেয়েলি টাইপের, মানে সে মানুষের সাথে মিশে না, লোকের সাথে কথাবার্তা বলে না, ওই একা একা থাকে, এইসব ছেলেদের মধ্যে হয়। ওরা করে কি, অনেক সময় নিজেকে মেয়ে হিসাবে সাজায়, মানে মেয়েদের মতো সে হয়তো একটু ড্রেস আপ করলো, মেয়েদের মতো সাজলো, এই মানে অপোজিট সেক্স হিসেবে নিজেকে সে করে। তারপরে কি করে? সাধারণত ইন ফ্রন্ট অফ দ্য আয়নার সামনে বসে, যাতে দেখা যায় সে কি করতেছে। আচ্ছা, আর কি করতে পারে? আশেপাশে পর্নোগ্রাফি থাকতে পারে। আচ্ছা, আর কি করতে পারে? তার হলো সে এই প্র্যাকটিসটা সে রেগুলার হয়তো করে। তাহলে মরলো কেন? এখন আমি আসতেছি, মরলো কেন? সেটা হলো, দেখো, প্রত্যেক দিনই সে এই কাজ করে, গলায় দড়ি দিয়ে ওইখানে দিয়ে এইভাবে চাপ দেয়, গলায় চাপ দেয়, আবার খুলে ফেলে, চাপ দেয়, খুলে ফেলে। একটা কাজ প্রতিদিন করতে গেলে অ্যাক্সিডেন্ট বলে তো একটা ওয়ার্ড আছে, তাই না? মানুষের তো ভুল হয়, অ্যাক্সিডেন্ট হয়। কোনো একদিন মনে করো তার গলার মধ্যে হঠাৎ করে একটা গিরো খেয়ে গেছে, এটা এমন গিট লাগছে, এটা আর সে খুলতে পারতেছে না, সে চেষ্টা করতেছে। তোমরা দেখো না, অনেক সময় আমরা তাড়াহুড়ো করে যখন মসজিদে যাওয়ার আগে দেখি পায়জামা এমন একটা গিট লাগে, এদিকে তুমি যাবা, লাগছে আবার পায়খানা, বাথরুম যাবা, তুমি খুলতে পারতেছো না, পায়জামা খুলতে পারতেছো না, মরা গিরো লেগে বসে আছে। এখানেও এটা হইতে পারে। দেখা গেল সে এখানে এমন চাপ খেয়ে গেল, সে এখন আর সে খুলতে পারতেছে না। যখন সে খুলতে পারবে না, তখন আমি তোমাকে আগে বলছি, আর্টারি দিয়ে ব্লাড মাথায় যায়, ভেনাস ড্রেনেজ হয়। আর্টারি দিয়ে ব্লাড মাথায় যায়, ভেনাস ড্রেনেজ হয়। তার আর্টারি দিয়ে ব্লাড মাথায় গেছে, ভেনাস ড্রেনেজ হচ্ছে না, আস্তে আস্তে রক্ত মাথায় জমা শুনে গেছে, আনকনশাস হয়ে যাবে। যখন সে আনকনশাস হয়ে যাবে তখন সে পড়ে যাবে, এবং সে আর কিছুতেই তার মাথায় বুদ্ধি খেলবে না যে তার এতে গলাটা খুলতে হবে। এইটা হলো এই কি বলার নাম, সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া। এটা অন্যভাবেও হয়। কেউ কেউ আছে প্লাস্টিকের ব্যাগ মাথায় ঢুকায়, বুঝলা? প্লাস্টিকের ব্যাগটা মাথায় ঢুকায়, ব্যাগটা এই আস্তে করে এইভাবে বাঁধে, তারপর সে নিঃশ্বাস নেয়। নিঃশ্বাস, অক্সিজেন তো ব্যাগের মধ্যে আসে, অক্সিজেন যখন শেষ হয়ে যায় তখন ওই যে তার ওই পার্শিয়াল অ্যাসফিক্সিয়েশন হবে, এবং তখন সে একটা মজা পেতে থাকে। কিন্তু বেশি যখন অক্সিজেন চলে যায় তখন আবার তাড়াতাড়ি সে পলিথিনটা ব্যাগটা খুলে ফেলে, আবার নিঃশ্বাস নেয়, তার পলিথিনটা ব্যাগটা নামাইছে। হঠাৎ করে কোনো একদিন দেখা গেলো সে হয়তো ওই যে বললাম গিট লেগে গেছে পলিথিনে, সে আর খুলতে পারতেছে না। এভাবেও এটা হইতে পারে, এভাবেও সে সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া হইতে পারে, মারা যেতে পারে। কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, এটা সুইসাইড না, কারণ সে তো মরতে যায় নাই। এটা হোমিসাইড না, তার কেউ তাকে মারে নাই, এটা তো ভুল ক্রমে হয়েছে। সো এটা হলো সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া অলওয়েজ অ্যাক্সিডেন্টাল। আর এক ধরনের লোক আসছে, ওরা হলো ওই পেট্রোল পাম্প আছে না, পেট্রোল পাম্পে যে পেট্রোলের গন্ধ, এইসব গন্ধ থেকে, তারপরে এই যে বাড়ির যে দরজা ওয়াশ করে স্পিরিট দিয়ে, এইসব গন্ধ থেকে অনেকে একটা প্লেজার পায়। তখন করে কি, ওরা ওইসব গন্ধ করে অনেক সময় ইয়ার মধ্যে নেয়, পলিথিনের মধ্যে নিয়ে এরকম করে টেনে 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 করে। এখান থেকেও অনেক সময় মানুষের ক্ষতি হতে পারে। আর একটা জিনিস হয়, সেটা হলো আরেকটা জিনিস ইলেকট্রিকিউশন, মানে অল্প ডোজে ইলেকট্রিক কারেন্ট সে ব্যাটারিতে দিয়ে তার হয়তো পেনিসের সাথে একটু এরকম টাচ করলো, ওই যে ইলেকট্রিক কারেন্টটা হালকা টাচ করলো, তাতে তার একটা স্টিমুলেশন পায়। এটাও কিন্তু সেক্সুয়াল আনন্দ পাওয়ার অনেকগুলো বাট ওই যে গলায় দড়িতে যেটা করে, ওইটাতে চান্স হলো খুব বেশি মারা যাওয়ার। তো ঠিক আছে, আজকে আমি এখন ঢাকায় চলে যাবো, আর 1 ঘন্টা পর আমি বাসা থেকে এখন যাইতে হবে মেডিকেলে, ওদের গাড়িতে করে আমরা চলে যাব। এই জন্য আমি একটু তাড়াতাড়ি করলাম, খুব তাড়াহুড়ো করে বললাম, এর মধ্যে লাগছে আবার ঘুম।
তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগছে জানি না, আজকে আমি অসম্ভব তাড়াতাড়ি বলছি শেষ করে দেওয়ার জন্য, বুঝতে পারছো? কারণ এই একই পড়া আর অনেকদিন আর ভালো রাখতেছে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আমি বন্ধ করে দিচ্ছি আজকে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।